সবাইকে আমার মঙ্গল মন্ত্র পডকাস্ট অনুষ্ঠানে স্বাগতম। আমি আপনাদের উপস্থাপক রুমানা কবির। আমি আজকের পর্বে আপনাদের কাছে এমন একজন মানুষকে উপস্থাপন করব যিনি আমার অত্যন্ত শ্রদ্ধার একজন বড় ভাই, ডক্টর নাফিসুর রহমান। নাফিস ভাই কেমন আছেন? ভালো। আমি সবসময় ভালো থাকি। খুব ভালো। আপনি তো ডাক্তার, ভালো তো থাকতেই হবে। নিজের ভালো না থাকলে অন্য মানুষকে দেখবেন কিভাবে? না, আসলে ডাক্তারি করি না অনেক দিন, প্রায় 30 বছর। সেটাই, আজকে ওইটাই গল্প শুনবো। আপনি তো বলেন ডাক্তারি করেন না, তো এখন আমরা ওইটাই শুনবো যে নাফিস ভাই কিভাবে ওনার ডাক্তারি বিদ্যাটাকে অনেক অন্যভাবে চিন্তা করে অন্যভাবে কাজে লাগাচ্ছে আমাদের দেশে। তো নাফিস ভাই, আপনি তাহলে শুরু করেন, আপনার পরিচয় আপনিই দেন। আমি তো জানি আপনি আমার অনেক শ্রদ্ধার বড় ভাই। সেই ছোটবেলা থেকে আপনাকে দেখছি যে আপনি পড়ালেখা করছেন ডাক্তার হওয়ার জন্য, তারপরে তো ডাক্তার হলেন না, আপনি বলতেছেন ডাক্তার হলেন কিন্তু ডাক্তারি করলেন না। তো এখন আপনি আপনার পরিচয় দেন, আপনি কি করেন? আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম, আমরা মেডিকেল কলেজে ঢুকছে একটা খুব ইন্টারেস্টিং সময়। ওইটা হলো তখন মাত্র দেশে একটা সামরিক শাসন শুরু হয়েছে, তখন ক্ষমতায় আসছে সকল ছাত্র রাজনীতি বন্ধ। কিন্তু পলিটিক্যাল পার্টিগুলি অ্যাক্টিভ না থাকলেও কিন্তু জাতীয় পর্যায়ে রাজনীতিক কিন্তু অ্যাক্টিভ ছিল। ছাত্ররা সেখানে ইয়ে করতো, অংশগ্রহণ করতো। চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে মেডিকেল ছাত্ররা তখন যুক্ত হতো। তো সেরকম একটা আন্দোলনের সময় আমাদের এক বড় ভাই একটা কথা বলছিলেন যে একজন মেডিকেল কলেজের একটা স্টুডেন্টকে চিকিৎসক বানাতে সরকারের 6 লক্ষ টাকা খরচ হয়। তো উনি আসলে বলছিলেন এটা অন্য একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে, কিন্তু কথাটা আমাকে খুব নাড়া দেয়। 80-র দশকে 6 লক্ষ টাকা কিন্তু অনেক টাকা ছিল, মানে 6 লক্ষ টাকা এখনো অনেক টাকা, কিন্তু এখনো অনেক, এখন হ্যাঁ। 80-র দশকে আমি বলছি এটা হলো 83, 84, 85 এরকম সময় আর কি। তখন 6 লক্ষ টাকা কিন্তু অনেক টাকা ছিল। আমার হঠাৎ করে খুব স্ট্রাইক করলো যে এই যে 6 লক্ষ টাকা সরকার খরচ করছে একজন চিকিৎসক বানানোর পিছনে, এই টাকাটা কোত্থেকে আসে? এই টাকাটা তো আসলে কোনো ডোনারের টাকা না, এটা তো সাধারণ মানুষ যে ট্যাক্স দিচ্ছে সেখান থেকে এই টাকাটা আসছে। তাইলে এই যে এই 6 লক্ষ টাকা আমাকে চিকিৎসক বানানোর পিছনে সরকার খরচ করছে, এটা তো আসলে এই দেশের মানুষের কাছে আমার এই 6 লক্ষ টাকার একটা ঋণ থেকে গেল আর কি। হ্যাঁ, তাহলে এই ঋণটা তো আমার শোধ করতে হবে। তো তখনই ছিল যে তাহলে একজন ভালো চিকিৎসক হতে হবে, ভালো চিকিৎসক হয়ে সেই চিকিৎসা পেশার মাধ্যমে এই ঋণটা হয়তো মানুষের কাছে এই ঋণটা হয়তো শোধ করবে। কিন্তু হলো যে আমার মেডিকেল কলেজের শেষের দিকে এসে বেশ কিছু মানে ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আমার একজন চিকিৎসকের সাথে আমার একটা খামাখাই একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। তাই উনি আমাকে জোর করে 2 বছর ফেল করিয়ে, ইচ্ছাকৃত ভাবে ডিক্লারেশন দিয়ে ফেল করিয়ে রেখে দিলেন। তখন আস্তে আস্তে হলো কি প্রফেশনটার প্রতি একটা কেমন জানি একটা বিতৃষ্ণার মতন একটা ক্রিয়ে চলে আসছে। তারপরে পাস করলাম। পাস করার পরে দেখি আমাদের সিনিয়র ভাইরা যারা সরকারি চাকরি করছেন, নানান রকমের সমস্যা সেখানে। তাদের পোস্টিং এর জন্য ঘুষ দেওয়া লাগে, পোস্টিং রাখতে হলে ঘুষ দেওয়া লাগে, বেতনের জন্য ঝামেলা করা লাগে। পোস্টিং এর জন্য ঘুষ দেওয়া লাগে মানে? মানে ওনারা যে কোথায়, মানে সরকারি চাকরিতে ঢুকতে গেলে তো আগে বিসিএস পরীক্ষা দিতে হবে, তারপরে কোথায় পোস্টিং পাবে, একটা ভালো জায়গায় পোস্টিং পেতে হলে সেখানে তাদের ঘুষ দিতে হবে। নাহলে দেখা যাবে কোনো এক উপজেলায় এক ইউনিয়নের একটা মেডিকেল সেন্টারে ফেলে রাখছে, যেখানে হাসপাতালে মানে চাকরি করার কোনো পরিবেশ নাই, সেখানে রোগী দেখার কোনো পরিবেশ নাই, কিন্তু সেখানেই হয়তো ফেলে রাখছে। আমার একটা ভালো জায়গায় পোস্টিং দেওয়া হলো ঘুষ দিয়ে, সেই পোস্টিংটা যেন থাকে সেটার জন্য রেগুলারলি ঘুষ দেওয়া। আমি দেখলাম যে না রে বাবা, এইভাবে আমার চলবে না, আমি তাহলে অন্য কিছু আমাকে করতে হবে। যখন আমি ক্লিনিকে কাজ করছি, পোস্ট গ্রাজুয়েশন কি করব, আমার শখ ছিল 2টা জায়গায় কাজ করার। মানে যদি সার্জারিতে যাই তাহলে আমি কসমেটিক সার্জারিতে যাব, যদি আমি মেডিসিনে থাকি তাহলে আমি সাইকিয়াট্রিতে যাব। দুটো আমার ইয়ে ছিল। তো এমন সময় আমি একটা পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম যে একটা ব্রিটিশ একটা অর্গানাইজেশন, অ্যাকশন এইড নাম, তারা একজন চিকিৎসক খুঁজছে, তাদের একটা ডিসেবিলিটি প্রোগ্রাম শুরু করবে সেটার জন্য।
আচ্ছা। তো আমি অ্যাপ্লাই করলাম এবং চাকরিটা পেয়েও গেলাম আর কি। ওইটা ছিল একটা 2 বছরের কন্ট্রাক্ট। খুব ইন্টারেস্টিং একটা কাজ ছিল যে প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করতে হবে এবং মূল কাজটা হলো একটা ট্রেনিং ম্যানুয়াল তৈরি করতে হবে, কারণ বিশ্বব্যাপী তখন ম্যানুয়াল ছিল। মেক্সিকোর একটা খুব ভালো ম্যানুয়াল ছিল, সাউথ আফ্রিকার একটা ছিল, ইন্ডিয়াতে একটা তৈরি হচ্ছে হচ্ছে এরকম একটা অবস্থা। মানে এশিয়ান কনটেক্সটে আসলে সেরকম কোনো ইয়ে ছিল না। বাংলাদেশে কোনো ট্রেনিং এর সুযোগ ছিল না। ট্রেনিং করতে হলে দেশের বাইরে গিয়ে ফিলিপাইন বা অন্য কোথাও গিয়ে ট্রেনিং আচ্ছা। করতে হতো। তো এই জন্য একটা ট্রেনিং ম্যানুয়াল তৈরি করা, এটা ছিল আমার মূল কাজ। তো এইভাবেই কাজটা শুরু হলো। তো আমি যখন চাকরিতে ঢুকলাম তখন আমাকে বলা হলো 3 মাসের প্রবেশন পিরিয়ড। আমি তখন বুঝতাম না যে প্রবেশন পিরিয়ড মানে কি। জিজ্ঞেস করলাম একজনকে যে প্রবেশন পিরিয়ড মানে কি। আমাকে বলা হলো যে 3 মাস পরে তোকে পরীক্ষা নিয়ে বলা হবে যে তোকে রাখবে কি রাখবে না, তোর চাকরিটা কনফার্ম করবে। তো আমি ভাবলাম যে আমারও আসলে সিদ্ধান্ত নিতে হবে 3 মাসের মাথায় যে আমিও ডেভেলপমেন্ট ফিল্ডে থাকবো কিনা, নাকি চিকিৎসা পেশাতেই ফেরত যাব, সেই সিদ্ধান্তটা আমার নিতে হবে। কাজে এই 3টা মাস আমি প্রচুর পড়াশোনা করার চেষ্টা করলাম। এটা হলো 94 সাল, তখন কিন্তু ইন্টারনেট নাই। উম, খুঁজে খুঁজে বই জোগাড় করতে হয়, একটা বইয়ের রেফারেন্স থেকে আরো বই জোগাড় করতে হয়। তো এইভাবে পড়াশোনা শুরু করলাম আর প্রতিবন্ধী মানুষের সাথে মেশা শুরু করলাম। বাংলাদেশে প্রতিবন্ধী মানুষের অবস্থা বোঝার চেষ্টা করলাম। 3 মাসের মাথায় যখন অ্যাকশনের সিদ্ধান্ত নিল আমাকে রাখবে, আমিও সিদ্ধান্ত নিলাম যে আসলে এখানে কাজ করার অনেক সুযোগ আছে এবং আমার মেডিকেল নলেজটাকে এখানে ইউটিলাইজ করার জন্য একটা বড় কন্ট্রিবিউশন রাখতে হবে। এই যে শুরু হলো, বাস আজকে প্রায় 29 বছর পার হয়ে গেল, প্রায় 30 বছর ধরে কাজ করেই যাচ্ছি প্রতিবন্ধী মানুষের জন্য। এখন প্রতিবন্ধী মানুষ ছাড়া তো আরো অন্যান্য অনেক ফিল্ডেই কাজ করতে পারতাম, কিন্তু আমার একটা সফট কর্নার ছিল প্রতিবন্ধী মানুষের জন্য। এটা এটা যদি আমি খুব ছোটবেলার কথা বলি, আমার স্কুলের সবচেয়ে ক্লাস 2 এর যে শিক্ষক ছিলেন লুৎফুন্নেসা আপা, আমি রাজশাহীতে পড়াশোনা করছি, রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওই ক্লাসের ক্লাস টিচার ছিলেন লুৎফুন্নেসা আপা। ওনার একটা হাত ছিল না। আহ, উনি শাড়ি পরতেন, শাড়ির আঁচল দিয়ে হাতটা ঢেকে রাখতেন, কিন্তু খুবই ভালো মানুষ ছিলেন, আমাদের খুবই প্রিয় শিক্ষক ছিলেন। তো ওই প্রথম একজন মানুষ আমার চোখে দেখা, যার একটা হাত নাই, উনি আরেকটা হাত দিয়ে উনি কাজ করছেন। ছাত্রদেরকে মানে উনি বোর্ডে লিখতেন, ছাত্রদেরকে স্কেল দিয়ে পারতেন, সবই ওই এক হাত দিয়ে। কিন্তু আচ্ছা, আচ্ছা। কিন্তু এত ভালো মানুষ ছিলেন, ওই ওই থেকেই আমার প্রথম দেখা। তারপর আমি যখন আরেকটু বড় হই, যখন ক্লাস 9-এ উঠে আমি স্কুল পরিবর্তন করলাম, তখন ওই স্কুলে আমাদের একজন প্রতিবন্ধী ক্লাসমেট ছিল। তো আমাদের 3 তলায় একটা ক্লাস করতে হতো, তো ও ক্রাচ ব্যবহার করতো। তো আমাদের 3 তলায় যে ক্লাসটা ছিল এটা হলো টেকনিক্যাল ড্রয়িং এর ক্লাস ছিল। তো ওটার জন্য বড় বড় ফাইল, তারপরে কাগজপত্র, তারপরে স্কেল টেল এগুলো নিয়ে করতে হতো, ওর খুব কষ্ট হতো। তো ওর সঙ্গে আমরা আমরা 2-3 জন আমরা উঠতাম আর কি, ওর কাগজগুলি ফাইলগুলি নিয়ে। ও কাজ নিয়ে উঠতো। পরবর্তীতে আসলে এই ফ্রেন্ডটার সঙ্গে প্রফেশনাল ফিল্ডে এসে প্রচুর কাজ করার সুযোগ হয়েছে। সে এখানে এডিটি বলে একটা সংগঠন আছে, অ্যাকশন অন ডিসেবিলিটি ইন ডেভেলপমেন্ট, এটাও একটা ব্রিটিশ অর্গানাইজেশন, ওটার এখানে কান্ট্রি ডিরেক্টর আছে আমার এই ক্লাসমেট। তো এইভাবে তারপর কলেজে যখন পড়ি তখন আমাদের আরেক বান্ধবী ছিল, সে তখন ক্রাচে আসতো, এখন এখন হুইল চেয়ার ইউজার। তো এভাবে কিন্তু আসলে প্রতিবন্ধী মানুষকে আমি খুব কাছ থেকে দেখে আসছি ছোটবেলা থেকে। তো এই জন্য পরে যখন আমার এই প্রফেশনাল ফিল্ডে আসছি, তখন কিন্তু আসলে আহ, একটা প্রাইমারি ওরিয়েন্টেশন বোধহয় তখন থেকেই ছিল। আর ওই যে মাথায় একটা বড় জিনিস ছিল যে আমার এই 6 লক্ষ টাকা ঋণ হুম। সাধারণ মানুষের কাছে, এই দেশের সাধারণ মানুষের কাছে, তার সেই ঋণ শোধ করতে হবে। তো সেটা চেষ্টা করে যাচ্ছি, এখন জানি না ওটা শোধ হয়েছে কিনা, কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছি। তো এইভাবেই কাজ করছি। খুবই ভালো লাগলো নাফিস ভাই আপনার গল্প শুনে। কিন্তু আপনি তো শুরু করলেন বিভিন্ন এনজিওর সাথে, কিন্তু এখন তো আপনি বাংলাদেশের বিভিন্ন নীতিমালা নিয়েও কাজ করছেন। তো ওই কাজগুলি যদি ওইটা আমাদেরকে একটু বলতেন যে ওইটাও ওইটা আসলে কিভাবে শুরু করলেন। অ্যাকশন এর সাথে আমার কাজ যেটা ছিল ওটা আমি অ্যাকশন এডে অনেকদিন কাজ করছি, 8 বছর কাজ করছি অ্যাকশন এডে। আমার কাজ ইনিশিয়ালি ছিল ওই যে একটা ট্রেনিং ম্যানুয়াল তৈরি করা, পরে একটা বাংলাদেশে একটা সংগঠন তৈরি হয়ে গেল যারা এই ট্রেনিং নিয়েই কাজ করবে। আচ্ছা। তাই যে আমার সমস্ত ম্যানুস্ক্রিপ্ট ওদেরকে দিয়ে দিলাম আমরা, যে পার্টনারশিপের স্পিরিটে যে ওরা যেহেতু কাজ করবে।
আমার প্রায় দেশ দেশ প্রায় 200 পেজের মতন, 250 পেজের মতন ম্যানুস্ক্রিপ্ট ওদেরকে দিয়ে দিলাম। ওরা এটাকে নিয়ে পরে কাজ করতে দিয়ে, আর আমরা আস্তে আস্তে প্রোগ্রাম ম্যানেজমেন্টে গেলাম। সেটাও ছিল খুব মাইক্রো লেভেলে ছোট ছোট প্রজেক্ট। এর মধ্যে আমরা দেখলাম যে আমরা আসলে মাইক্রো প্রজেক্ট করে আমরা হয়তো একটা এলাকায়, ছোট্ট একটা এলাকায় হয়তো কয়েকশো প্রতিবন্ধী মানুষকে আমরা হয়তো সাপোর্ট দিতে পারবো, কিন্তু আমরা যদি আসলে জাতীয় পর্যায়ে কাজ না করি, আমরা যদি ন্যাশনাল পলিসির জায়গায় যদি কাজ না করি, আইন নাই সেই জায়গায় যদি কাজ না করি, তাহলে তো আসলে গুণগত পরিবর্তন আসবে না মানুষের জীবনে। জি সেই জায়গা থেকে আমরা আসলে পাশাপাশি ন্যাশনাল মুভমেন্টটাকে সাপোর্ট করছিলাম। একটা পর্যায়ে এসে আমি নিজেই তখন অ্যাকশনের থেকে সরে এসে জাতীয় সংগঠন ছিল আমাদের এখানে, জাতীয় নেটওয়ার্ক, জাতীয় প্রতিবন্ধী ফোরাম নাম এটা, জি ওইখানে আমি পরিচালক হিসাবে করলাম। এখানে প্রায় 15 বছর কাজ করছি। জাতীয় প্রতিবন্ধী ফোরামটাতে এসে আমাদের মূল কাজটাই ছিল সরকারের সাথে, বাংলাদেশ সরকারের সাথে। সেখানে এই আইন তৈরি করা, প্রতিবন্ধিতা বিষয়ে জাতীয় নীতিমালা তৈরি করা, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা, বাজেট অ্যালোকেশন কি হবে, বিভিন্ন মিনিস্ট্রি কিভাবে প্রতিবন্ধী মানুষকে সম্পৃক্ত করবে, এই যে এই কাজগুলি করা, ন্যাশনাল 5 ইয়ার প্ল্যান, তারপরে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের যে লং টার্ম যে প্ল্যানগুলি করছে, যে প্রথমে ছিল 2021 সালের মধ্যে কতটুকু দেখতে চাই, এখন 41 সাল, 2100 সালের মধ্যে বাংলাদেশকে কিভাবে দেখতে চাই, এই যে লং টার্ম যে প্ল্যানগুলি করছে, এই প্ল্যানগুলির মধ্যে প্রতিবন্ধিতা বিষয়টাকে সম্পৃক্ত করা। তো এই জায়গাটা একটা বড় ইয়ে ছিল। 2017 সালে জানুয়ারি মাস থেকে আমি আসলে এখন আর চাকরি করি না, আমি এখন ফ্রিল্যান্স কনসালটেন্ট হিসাবে কাজ করি। এখনো কিন্তু বিভিন্ন মিনিস্ট্রির সাথে কাজ করছি, তারপরে বিভিন্ন এনজিওদের সাথে, ইন্টারন্যাশনাল এনজিওস, ন্যাশনাল এনজিওস, ইউএন বডিজ, এদের সাথে কাজ করছি যে এই ডিসেবিলিটি ইনক্লুশনের জায়গাটাকে মাথায় রেখে যে সকল ডেভেলপমেন্ট কাজের মধ্যে প্রতিবন্ধী মানুষের ন্যায্য হিস্সা যেন থাকে, সেটাকে কিভাবে নিয়ে আসা যায়, এই জায়গাটায় কাজ করছি আর কি। জি তো আপনি দেশের যে ভিতরে, দেশের বাইরেও কাজ করার সুযোগ হয়েছে। আপনি যে বললেন যে সরকারের পর্যায়ে কাজ করার মাধ্যমে সারা দেশে এটার অনেক একটা প্রতিফলন আসে, তো ওই ব্যাপারে যদি আরো বলতেন যে আপনার কি কি জিনিস ভালো লাগলো এই সরকারের সাথে কাজ করে, বাংলাদেশে আপনার এই ছোট্ট একটা প্রজেক্ট থেকে কিভাবে এটা বাংলাদেশের বিভিন্ন এলাকায় আপনি আপনার কাজটা ছড়িয়ে দিলেন। এখানে এখানে সবচেয়ে বড়, আমরা যদি আমাদের সাকসেসের জায়গা দেখি, প্রতিবন্ধী মানুষের জন্য একটা অধিকার ভিত্তিক আইন তৈরি করা। হ্যাঁ, কারণ আহ, যে কোনো কাজ আমরা যদি করতে চাই, সেটা যদি একটা আইনি স্বীকৃতি না থাকে, তাহলে কিন্তু কাজগুলি করাটা খুব ডিফিকাল্ট। তো এই জন্য একটা আইন দরকার ছিল। কারণ আমাদের আমাদের দেশের মতন, শুধু বাংলাদেশে না, যে কোনো ডেভেলপিং কান্ট্রিতে যেটা হয় যে প্রতিবন্ধী মানুষের অধিকারগুলি আসলে আন্তর্জাতিক ফ্রেমওয়ার্ক থাকলেও দেশের ভিতরের আইনি কাঠামোর মধ্যে স্বীকৃতি না থাকলে এগুলোকে এস্টাবলিশ করা খুব ডিফিকাল্ট। জি মানে একটা একটা রেগুলার স্কুলে একজন প্রতিবন্ধী বাচ্চাকে কেন ভর্তি করবে, যদি আইনে সেটা যদি আহ, বাধ্যবাধকতা না থাকে, তাহলে তো করতে চাবে না। চাকরিতে কেন প্রতিবন্ধী মানুষকে নিতে হবে, সেটার জন্য একটা আইনি ইয়ে থাকলে এটা আমাদের দাবিটা করতে মানে সহজ হয়। এই জন্যই আসলে আইনগুলি দরকার। বাংলাদেশে অনেক আইন আছে, অনেক আইন তো বাস্তবায়ন হয় না, কিছু কিছু আইন খুব স্ট্রংলি বাস্তবায়ন হয়। যে আইনগুলি খুব সহজে বাস্তবায়ন হয় না, তার মধ্যে একটা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন। কিন্তু আইনটা কিন্তু খুবই চমৎকার। এটার জন্য আমাদেরকে প্রচুর কষ্ট করতে হয়েছে। এই আইনের খসড়াটা কিন্তু আমরা করেছি এই আইনে কি জাতীয় বলা হয়? প্রতিবন্ধী ফোরাম থেকে। এই আইনটার নাম হলো প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013। এটা 2013 সালে সংসদে পাশ হয়েছে। আচ্ছা 10 বছর এটার হয়ে গেল। হুম হুম। এই আইনটার জন্য আমরা কিন্তু মানে প্রায় 3 বছর আমরা এটার খসড়া নিয়ে কাজ করছি। তো হাজার মানুষের সাথে কনসালটেশন করে এই আইনটা তৈরি করা হয়েছে। সেখানে প্রতিবন্ধী মানুষ ছিল, তাদের পরিবারের মানুষ ছিল, যারা প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করে তারা ছিল, স্টুডেন্ট, চাকরিজীবী প্রতিবন্ধী মানুষ, একেবারে দরিদ্র প্রতিবন্ধী মানুষ, তারপরে
ডাইভার্সিটিকে মাথায় রেখে আমরা, জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটিকে মাথায় রেখে একেবারে কোস্টাল এলাকাতেও কাজ করছি, পাহাড়ি এলাকাতেও কাজ করছি, সমতল জায়গাতে আদিবাসী ল্যান্ড মানে আমাদের প্লেন ল্যান্ডে আদিবাসী যারা আছে তাদের মধ্যেও তো প্রচুর প্রতিবন্ধী মানুষ আছে, তাদের সঙ্গেও কনসালটেশন করা হয়েছে। তারপরে শারীরিক প্রতিবন্ধী আছে, শ্রবণ বা বিপরীতী আছে, বুদ্ধি প্রতিবন্ধী আছে, অটিজম মানে আক্রান্ত মানুষ আছে। এই যে বিভিন্ন টাইপের প্রতিবন্ধী মানুষ, তাদের সঙ্গেও কিন্তু বসা হয়েছে যে অধিকারের জায়গাগুলিকে নিশ্চিত করতে গেলে কিভাবে করতে হবে। কারণ একটা একটা উন্নত দেশে গেলে যেমন খুব সহজেই অ্যাক্সেসিবিলিটি জি দেখা হয়, পার্কিং, প্রায়োরিটি পার্কিং, পাবলিক ট্রান্সপোর্টেশন উঠলে প্রায়োরিটি সিটগুলি প্রতিবন্ধী মানুষের জন্য। আমাদের দেশে তো এখনো সেই জিনিসগুলি হয়নি। আমাদের দেশে আনফরচুনেটলি এখন পর্যন্ত একটা পাবলিক ট্রান্সপোর্ট নাই যেটা প্রতিবন্ধী মানুষের জন্য প্রবেশ করবে। এখন এখন অবশ্য না, এখন মানে মেট্রো রেল যেটা হয়ে গেছে ঢাকায়, এইটা আসলে প্রতিবন্ধী মানুষ একজন হুইল চেয়ার ইউজার করতে পারবে, স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবে। কিন্তু এছাড়া বাংলাদেশে একটা কোনো বাস নাই, একটা ট্রেন নাই, লঞ্চ নাই যেগুলো প্রতিবন্ধী মানুষের জন্য সহজে। তো এরকম পাবলিক ট্রান্সপোর্ট যদি অ্যাক্সেসিবল না হয় তাহলে তো চাকরির জায়গাগুলি বা পড়াশোনার জায়গাগুলি সমস্যা হয়। জি তো তারপরেও আইনটা যেহেতু হয়েছে, আস্তে আস্তে আইনের বাস্তবায়ন হচ্ছে। এখন পর্যন্ত সরকার মোস্টলি যেটা করছে সেটা হলো সেফটি নেটের জায়গায় কাজ করছে। সেফটি নেট মানে যতজন কি? প্রতিবন্ধী মানুষ, এটা হলো একেবারে দরিদ্র প্রতিবন্ধী মানুষের জন্য একটা ভাতা ব্যবস্থা ছিল, যে মাসিক ভাতা। এখন সরকার যেটা বলছে, শুধু দরিদ্র না, প্রতিবন্ধী মানুষ যদি নিবন্ধন হয়, মানে আমাদের একটা ন্যাশনাল ডাটাবেস আছে প্রতিবন্ধী মানুষকে রেজিস্টার করার জন্য, এবং সেটার উপরে আমাদের এনআইডি এর পাশাপাশি একটা প্রতিবন্ধিতা বিষয়ক কার্ড একটা দেয়, ডিসেবিলিটি কার্ড। তো এই রেজিস্ট্রেশনটা থাকলেই সে এলিজিবল এই প্রতিবন্ধী ভাতার জন্য। অ্যামাউন্টটা খুব বেশি না, মাসে 850 টাকা দেয়। কিন্তু এখন প্রায় 29 লক্ষ প্রতিবন্ধী মানুষকে এই বছরের বাজেটে রাখা হয়েছে। এটা প্রত্যেক বছরের বাজেটে কিন্তু এই এই ভাতাটা প্রতিবন্ধী মানুষের জন্য এটা বাড়ছে। এক বছরে যত নতুন প্রতিবন্ধী মানুষ মানে রেজিস্ট্রেশন বাড়ছে, ভাতার পরিমাণও সেভাবে কিন্তু বাড়া হচ্ছে। যেমন আমি যদি বলি যে কোভিড এর সময় থেকে শুরু করে গত দুই তিনটা বাজেটে অন্য কোনো সেফটি নেট প্রোগ্রামে, গভর্নমেন্টে তো অনেকগুলি সেফটি নেট প্রোগ্রাম আছে, অনেকগুলি ভাতার প্রোগ্রাম আছে, মাসিক ভাতা। তো সেইটা কোনোটাতেই কিন্তু বেনিফিশিয়ারি সংখ্যা বাড়েনি, একমাত্র শুধু এই প্রতিবন্ধিতা বিষয়ক ভাতা যেটা মাসিক ভাতা, এই সংখ্যাটা কিন্তু বাড়ছে, অ্যামাউন্টটাও বাড়ছে। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে সরকার একটা সফট কর্নার আছে প্রতিবন্ধী মানুষের জন্য। কিন্তু সেটা তো একেবারে শুধু এই চ্যারিটির জায়গা থেকে, মানে রাইটস এর জায়গাগুলি এখনো আইনের মধ্যে বলা আছে, কিন্তু সেগুলির প্র্যাকটিস এখনো ওইভাবে শুরু হয় নাই। এটা নিয়ে আন্দোলন চলছে আমাদের। মানে আমরা যেটা বলি যে আমরা অনেক কিছু হয়েছে গত 20 বছরে বা গত 30 বছরে যদি বলি যে 30 বছর আগে বাংলাদেশের প্রতিবন্ধী মানুষের যে অবস্থা বা অবস্থান ছিল, তার থেকে কিন্তু আমরা অনেক দূর আগে আসছি, কিন্তু এখনো অনেক কিছু করার আছে। যে এই জায়গাগুলিতে এই মুভমেন্টগুলি কন্টিনিউ করে যাচ্ছি আর কি আমরা। আপনি যে বললেন এখনো অনেক কিছু করার আছে, তো আপনার কিভাবে আর কি নিজেকে একটু বিরতি দেন? আপনি যেহেতু বললেন যে অনেক কিছু করার আছে, অনেক সাকসেস হয়েছে, কিন্তু আপনি নিশ্চয়ই ক্লান্ত হয়ে যান অনেক সময়, তো আপনি নিজেকে কিভাবে অনুপ্রাণিত রাখেন? এটা তো অবশ্যই হয়, কারণ গভর্নমেন্টের সাথে কাজ করতে গেলে মানে গভর্নমেন্ট তো খুব স্লো জি আগায় আসলে এই পরিবর্তনগুলি আনতে গেলে। তো এটা খুবই চ্যালেঞ্জিং কাজ। যেমন এই যে একটা আইনের খসড়া আমরা করলাম, তারপরে সরকারকে দিলাম, তারপরে সেই খসড়াটাকে নিয়ে আবার আগায় নিয়ে যাওয়া, এটাকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া। সংসদে যাওয়ার আগে অনেকগুলি স্টেপ আছে। এটা আগে মন্ত্রণালয় নিজে দেখে, তারপরে এটাকে আইন মন্ত্রণালয়ের কাছে পাঠায় ওয়েটিং এর জন্য, ফাইন্যান্স মিনিস্ট্রিতে পাঠায় ওয়েটিং এর জন্য, তারপরে সচিব কমিটিতে যায়, তারপরে ক্যাবিনেটে যায়, তারপরে এটা যায় সংসদে। মানে এরকম অনেকগুলি স্টেপ পার হয়ে যেতে হয়, কিন্তু এই প্রত্যেকটা পিছনে তো ঠেলতে হয়, এগুলি পিছনে করতে হয়। তো
এগুলো খুবই স্লো যায়, খুবই বিরক্তিকর। অনেক সময় আমরা অনেক আশা নিয়ে একটা মিটিং এ যাই, কিন্তু গিয়ে দেখি মিটিং এ তেমন কোনো কাজ হয় না। এখানে আবার যেটা হয় যে সব মানে মিনিস্ট্রি গুলিতে ডিসিশন মেকার যারা থাকেন, সরকারি আমলা যারা থাকেন, তারা তো ঘন ঘন বদলি হয়ে যান। কাজেই একজন মানুষ আসলেন, তাকে আমরা 1 বছর, 2 বছর, 2.5 বছর ধরে আমরা তাকে এডুকেট করলাম বা তাকে মোটিভেট করলাম, সেন্সিটাইজ করলাম, তারপর হুট করে উনি বদলে হয়ে গেলেন। মানে ডিসিশন নেওয়ার আগে উনি বদলে হয়ে গেলেন, নতুন আরেকজন আসলেন, আবার তাকে নিয়ে শুরু করতে হয়। এগুলো খুবই ফ্রাস্ট্রেটিং। তো যে ফ্রাস্ট্রেশনস তো থাকেই। আহ, কিন্তু যেটা হয় যে মানে আমি যদি আমার নিজের জায়গা থেকে দেখি যে আমরা কিছু জিনিস এরকম মেনে নিতাম যে এটা সময় লাগবে। জি, যেহেতু জানি যে এটা সময় লাগবে, কাজে এই সময়টাতে লাগলে আমরা এটাতে পিছ পা হতাম না, বা আমরা এটাতে ভেঙে পড়তাম না। আমরা ধরে নিতাম যে আচ্ছা ঠিক আছে, আমাদের চ্যালেঞ্জের যে আমরা আমরা ছোট ছোট কিছু মাইলস্টোন তৈরি করতাম, যে এতটুকু হইলে আমরা ধরে নিব যে আচ্ছা ঠিক আছে, আমরা একটা একটা পথ, একটা স্টেপ আগালাম, একটা স্টেপ আগালাম। তো এই 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 জিনিসগুলি করতে হয়। মানে যে কোনো পলিসি অ্যাডভোকেসি নিয়ে কাজ করতে গেলে, যে কোনো বিষয়ে পলিসি অ্যাডভোকেসি কাজ করতে গেলে কিছু কিছু জিনিস যেমন লেগে থাকতেই হবে, জি, দায়িত্ব নিতে হবে। তো আমরা সেই দায়িত্বগুলি নিতাম। আমরা কোনো একটা চেঞ্জ করতে হবে, আমরা আমরা সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির সাথে মূলত কাজ করতাম। আমরা মন্ত্রী বা সচিবের সাথে গিয়ে দেখা করতাম, অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করতাম, দেখা করে বলতাম যে এই জিনিসটা তুলতে হবে, এই জিনিসটা করতে হবে। তখন বললো তাহলে তাহলে একটা মিটিং ডাকা হোক। ঠিক আছে, মিটিং ডাকা হোক, সেই মিটিং এ আমরা থাকতাম। তখন মিটিং এর প্রশ্ন আসতো, তাহলে এই জিনিসটা নিয়ে কাগজটা তাহলে খসড়া কে করবে, আমরা দায়িত্ব নিতাম যে এটা খসড়া কাজটা আমরা করে দিই। ওইভাবে দায়িত্ব নিয়ে আমাদেরকে করতে হতো। আর আমাদের মানে পলিসি অ্যাডভোকেসির একটা জিনিস কি, যে প্রক্রিয়াটা জানতে হবে। যে যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো আন্দোলনের জন্য রাস্তায় নামবো, কিন্তু রাস্তায় নেমে আসলে কিন্তু কোনো আইন পরিবর্তন হয় না। রাস্তায় নেমে হ্যাঁ মানে শাহবাগের যে ঘটনা, সেটা ছিল একটা বিশাল মানে লক্ষ লক্ষ মানুষের, তো অত প্রতিবন্ধী মানুষকে তো আমরা একসঙ্গে জড়ো করতে পারবো না। এই আমরা হয়তো একসঙ্গে হয়তো কয়েকশো প্রতিবন্ধী মানুষকে রাস্তায় নিয়ে আন্দোলন করতে পারবো। কিন্তু রাস্তায় আন্দোলন করে ওটা পাবলিকের মধ্যে একটা সচেতনতা হয়, মিডিয়াতে হয়তো আসে, কিন্তু ওটাতে আসলে কিন্তু পলিসি পরিবর্তন হয় না। পলিসি পরিবর্তনের জন্য গভর্নমেন্টের সাথে মিটিং এ বসতে হবে, তাদের সঙ্গে দিন দরবার করতে হবে, তাদের সঙ্গে কাগজপত্র তৈরি করে দিতে হবে। তো এই কাজগুলি কিন্তু, এই প্রক্রিয়াটা জানতে হবে যে এটা কিভাবে কাজগুলি করবে। এইটা আমাদের সবসময় করতে হতো। আরেকটা জিনিস যেটা সবসময় আমি বিশ্বাস করতাম, সেটা হলো যে কোনো কাজের জন্য একটা প্ল্যান বি, প্ল্যান সি আগে থেকে তৈরি করে রাখা। যে আমি আমি প্ল্যান এ অনুযায়ী আগাচ্ছি, কিন্তু যদি প্ল্যান এ ফেল করে, তাহলে আমার আগে থেকেই যেন একটা অল্টারনেট প্ল্যান বি, প্ল্যান সি থাকতে হবে। কারণ আমি একটা মিটিং এ যাচ্ছি, কি কি কাজ করবো, কতটুকু ইয়ে করবো, এটা প্রস্তুতি নিয়ে যাচ্ছি। হঠাৎ করে ওখানে সিচুয়েশন দেখছি যে একটু ডিফারেন্ট কোনো সিচুয়েশন হচ্ছে, তাহলে আমার অল্টারনেট প্ল্যান কি, সেটা আমি যেন ওইখানেই আমার অল্টারনেট প্ল্যানে চলে যেতে পারি। জি। এই প্রস্তুতিগুলি যদি আগে থেকে থাকে, তাহলে এই কাজগুলি করাটা খুব সহজ। তো এইটা হলো পলিসি অ্যাডভোকেসি জায়গায় একটা বড়। তারপরেও কিছু মানে ফ্রাস্ট্রেশন যে থাকে না, তা তো না। ফ্রাস্ট্রেশন থাকে, স্ট্রেস থাকে, সেগুলিকে ম্যানেজ করতে হয় আর কি। ভালো, আপনি যে এখন স্ট্রেসের কথায় চলে আসলেন, কিন্তু আপনি যে বললেন না যে প্ল্যান রাখতে হয় এবং ধৈর্য ধরে কাজ করতে হয়, এই জিনিসটা আসলেও কিন্তু এটা আপনার কাজের ক্ষেত্রে না, এটা যে কোনো কাজের ক্ষেত্রে আমিও দেখেছি যে আমি আমি যেহেতু খুবই ছটফটে মানুষ, কিন্তু বর্তমানে সরকারি কাজ করি, আমি এখন ব্যাপারটা বুঝতে পারি যে কোনো লং টার্ম পরিবর্তনের জন্য অনেক ধৈর্য সহকারে কাজ করতে হয় এবং বুঝতে হয় কিভাবে সিস্টেম বা কিভাবে জিনিসটা কাজ করে। তো এখন যেটা জানতে চাবো, যে আপনি বললেন যে অনেক কিছুই ফ্রাস্ট্রেশন আসে, কিন্তু নিজেকে একটা পজিটিভ পথে রাখতে হবে, তো আপনি কি করেন নিজে আপনাকে নিজেকে অনুপ্রাণিত করার জন্য? আপনার মঙ্গল মন্ত্রটা কি? আহ, এখানে এখানে আসলে অনেকগুলি আসলে যেমন যেখানে কাজ করতাম, জাতীয় প্রতিবন্ধী ফোরাম, হ্যাঁ, এটা আসলে ছিল একটা, এটা একটা ন্যাশনাল নেটওয়ার্ক। বাংলাদেশে যতগুলি এনজিও কাজ করে প্রতিবন্ধী মানুষের নিয়ে, তাদের একটা নেটওয়ার্ক।
এটা অর্গানাইজেশন গুলি আমাদের মেম্বার, তো জি। মানে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি না, মানে অর্গানাইজেশন সংগঠন আমাদের মেম্বার ছিল। এই মেম্বার গুলি বিভিন্ন জায়গা থেকে আসতো, তারা ঢাকায় আসতো বিভিন্ন কাজ নিয়ে। দেখা যেত যে অফিস টাইমে সরকারের সাথে কাজটা শেষ করে তারপরে এসে ঢুকছে, কাজেই আমাদের অফিস টাইম কিন্তু আমরা বলতাম আমাদের সেকেন্ড শিফট শুরু হতো 5টার সময়। আহ, সারাদিন সরকারের সাথে কাজ করি, আর এরপরে হলো আমাদের নেটওয়ার্কিং এর কাজ করি। তো আমাকে অনেক লং আওয়ার্স কাজ করতে হতো। তো অনেক কাজ যেটা হতো, আমাকে কাজ বাসায় নিয়ে আসতে হতো। এটা এটা সত্যি কথা যে অনেক লম্বা সময় অফিসে কাজ করার পরেও কাজ নিয়ে আসতে হতো। আমি কাজ নিয়ে আসতাম কিন্তু স্ট্রেস বাসায় আনতাম না। কাজের স্ট্রেসটাকে আমি অফিসে রেখে আসতাম। আহ, কারণ স্ট্রেসের বিষয়টা কি, আমি যদি স্ট্রেস মনে করি তাহলে আমার একটা স্ট্রেস, আর আমি যদি মনে করি যে এটাই আমার কাজ। যে কোনো কাজ করতে গেলে এটা একটা ফিজিক্যাল স্ট্রেস থাকবেই। আহ, আমি লম্বা সময় ধরে কাজ করলে ফিজিক্যাল স্ট্রেস পারবে, এটা তো কিছু করার নেই। কিন্তু মেন্টাল স্ট্রেস যেটা, মেন্টাল স্ট্রেসটাকে কিন্তু আসলে অনেকখানি কন্ট্রোল করা যায়। আমি আমার স্ট্রেসের জায়গাটাকে যদি ধরে নিই যে এটাই আমার জি। কাজ, এটা আমার রেগুলার কাজের অংশ, আহ, এটা নিয়ে কাজ করতে গেলে আমাকে কিছু টেনশনে থাকতে হবে, এই টেনশনটা আমি সামলাই নিব, বাকিদের সঙ্গে আলোচনা করবো একটু। আমি যদি ওইভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারি তাহলে কিন্তু অনেক কিছুই কিন্তু আমরা স্ট্রেস সামলাই নিতে পারি। কিছু কিছু টেনশন থাকে, যেমন বিভিন্ন অর্গানাইজেশনে বেশ কিছু পলিটিক্স থাকে, সেগুলো সামলানো একটু ডিফিকাল্ট। কিন্তু আমাদের সেই একটা সুবিধা ছিল যে ওই পলিটিক্সটা আমাদের সেরকম একটা ছিল না। আমরা একটা ভালো টিমে কাজ করতাম। মানে পলিসি অ্যাডভোকেসি কাজটা তো আসলে একলা করা যায় না, একটা টিমের কাজ করতে হয়, টিমে মানুষকে কাজ ভাগ করে নিতে হয়। তো সেখানে তুমি যেমন বললে যে তুমি খুব ছটফটে টাইপের, হ্যাঁ এরকম কিছু ছটফটে টাইপের মানুষ থাকবে, আবার কিছু খুব ধৈর্যশীল মানুষ থাকতে হবে। একটা টিমে সবার রোল ইয়ে থাকতে হবে, কেউ কেউ থাকবে অনেক চিল্লাচিল্লি করবে, কেউ আবার সেটাকে কাম ডাউন করবে। এরকম কিন্তু একটা মানে টিমের মধ্যে সব ধরনের মানুষই দরকার পলিসি অ্যাডভোকেসির জন্য। আমরাও সেরকম কাজ ভাগ করে দিতাম। আমি বিশ্বাস করি সবসময় যে কোনো মনোকষ্ট নিয়ে বা কোনো টেনশন নিয়ে বা কোনো খারাপ মেজাজ নিয়ে কিন্তু মানুষের আসলে ঘুমাইতে যাওয়া উচিত না। হুম। হ্যাঁ, তো এইটা আমি খুব আহ, ইয়ে করে করতাম। আমি যতই ইয়ে হোক রাত হোক, আমি টিভিতে একটা মুভি দেখতাম, কোনো না কোনো একটা চ্যানেলে কোনো একটা মুভি দেখার চেষ্টা করতাম। আর যদি সেটাও যদি সময় না থাকতো, যদি দেখতাম যে না, আহ, এ, আমি তাহলে ওই আহ, কিছু হাসির জিনিস দেখতাম। একটা একটা খুব খুব কমন জিনিস আমি দেখি প্রায়, এটা হলো কেনেডিয়ান একটা ইয়ে আছে, জাস্ট ফর লাফ গ্যাগস। আচ্ছা। ওটা 15 মিনিট দেখলে ওদের অনেক ভিডিও, মানে শত শত ভিডিও আছে, মানে ইউটিউবে খুঁজলে পাওয়া যাবে, টিভিতেও মাঝে মাঝে দেখা, জাস্ট ফর লাভ গ্যাগস। এইটা এইটা মানে 15 মিনিট দেখলে মানুষ সব রকমের স্ট্রেস শেষ করে সে ঘুমাইতে যেতে পারবে। কাজে আমি ভালো। যত রাতেই ঘুমাই না কেন, অনেক সময় দেখা গেছে যে আমি খুব অল্প ঘুমাই, আমি হয়তো 1 ঘন্টা ঘুমাতে পারছি বা আমি হয়তো 3 ঘন্টা ঘুমাতে পারছি, কিন্তু সেই ঘুমটাও যেন আমার ফ্রেশ হয়। আরেকটা যেটা আমি মনে করি, বিশ্বাস করি, সেটা হলো যে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু একটা হবি থাকা উচিত। তো কিছু শখের কিছু জায়গা থাকা উচিত। আজকাল যেটা হয়েছে, আজকাল আমরা হবি হোক আমাদের প্যাশন, ফুল টাইম ইয়ে হয়ে গেছে হলো সোশ্যাল মিডিয়া। আমি আসলে সোশ্যাল সোশ্যাল মিডিয়া মানুষের ব্যবহার করবে, কিন্তু এর বাইরেও মানুষের কিছু হবি থাকা উচিত। কেউ রান্না করে, কেউ রান্না করতে পছন্দ করে, কেউ সেলাই করতে পছন্দ করে, কেউ গান শুনতে পছন্দ করে, কেউ গান গাইতে পছন্দ করে। তো এরকম মানে কিছু না কিছু একটা হবি থাকা উচিত, তাহলে সেটা আসলে মানুষকে মাইন্ডটাকে ডাইভার্ট করে কনসেন্ট্রেট করতে সাহায্য করে। আমি আমি গান শুনি, আহ, একসময় ছবি আঁকতাম, এখন ছবি আঁকা তেমন হয় না, মাঝে মাঝে আঁকা হয়। ফটোগ্রাফি এটা আমার শখ। আহ, সময় পেলে একটা বড় শখের দিকে আমার বাংলাদেশের হেরিটেজ সাইট ঘুরে দেখা। আহ, তো এইটা আমি একটা গ্রুপের সাথে জড়িত, সেভ দ্য হেরিটেজ অফ বাংলাদেশ নামে। এটা ফেসবুকেরই একটা গ্রুপ। এদের সঙ্গে আমরা প্রত্যেক মানে প্রত্যেক মাসের শেষ শুক্রবার আহ, একটা একটা ট্রিপ থাকে ঢাকার বাইরে। এখন অতটা সময় পাই না আমি, কিন্তু সময় পেলে, কারণ আমি এখন আবার একটা ইউনিভার্সিটিতে পড়াই, সেখানে আবার শুক্রবার দিন আচ্ছা। ক্লাস থাকে।
তো এই কারণে আমার এই শুক্রবারের এই প্রোগ্রামটা মিস হয়ে যায় আর কি। ঢাকা থেকে সকালবেলা গিয়ে রাত্রের মধ্যে ফেরত আসা যায় আর কি, এরকম এরকম কোন একটা একটা দুটা জায়গায় যাওয়া। তো আমরা আমরা মানে অনেকগুলি প্রোগ্রাম করছি আমরা এখান থেকে, এবং এখান থেকে মানে ঢাকার বিভিন্ন জায়গায় আশেপাশে, ঢাকার পুরো না, ঢাকার আশেপাশে বিভিন্ন জেলায় একটু লং উইকেন্ড থাকলে আমরা আবার 2 দিনের প্রোগ্রাম বা 3 দিনের প্রোগ্রামও করি। একটু দূরের জেলাগুলিতে একটা বা 2-3টা জেলা ঘুরে দেখে আসা। আমার চেতনাচে অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে, কোনো জমিদার বাড়ি বা একটা রাজবাড়ি বা একটা মসজিদ বা একটা মন্দির বা একটা স্কুল বা কোনো একটা লাইব্রেরি, এরকমই যেগুলি অন্তত 100 বছরের পুরানো। জি তো এগুলি এগুলি দেখার চেষ্টা করি আর কি। এটা আমার 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 একটা হবির জায়গা আর কি। তো এরকম আমি বিশ্বাস করি যে এরকম যদি প্রত্যেকটা মানুষের কিছু না কিছু হবি থাকে, তাহলেও কিন্তু আমাদের স্ট্রেস ম্যানেজ করাটা ইয়ে হয়। কারণ কনস্ট্যান্টলি কাজের জায়গাটা তো আসলে আহ, লেগে থাকাটা আসলে একটু ডিফিকাল্ট। তো কিছুটা এরকম ইয়ে থাকতেই হয় আর কি। জি এটা আমি আচ্ছা নাফিস ভাই, আপনি একটা কথা বলছিলেন যে আপনি অনেক কম ঘুমান। 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমানোর পরেও আপনি খুবই ভালো থাকেন। আমার যেটা হয় যে কম ঘুমালে তো আমার মেজাজ ভালো থাকে না। মানে মানসিক স্ট্রেসটা আসলে, যেটা আপনি আমাদেরকে শ্রোতাদেরকে বলেন, এটা হচ্ছে গিয়ে নিজের কাছে এই জিনিসটা ম্যানেজ করার জন্য যে আপনার একটা মঙ্গল মন্ত্র আছে। So, একটা সেন্টেন্সে আপনার মঙ্গল মন্ত্রটা কি হবে? স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আসলে একটা মঙ্গল মন্ত্র বলা, এটা এটা কঠিন। এটা আসলে বলা হ্যাঁ। যাবে না। হ্যাঁ, কারণ কারণ আহ, এক একজনের স্ট্রেস এক এক রকম। আহ, সেই স্ট্রেসের কারণগুলিকে যদি আমরা ট্যাকল করতে না পারি বা সেগুলোকে যদি দূর করতে না পারি, তাহলে তো মানুষের স্ট্রেস থেকেই থেকেই যাবে। যাবে। কারণ ফিনান্সিয়াল স্ট্রেস থাকে মানুষের, কারো আছে ফ্যামিলির মধ্যে স্ট্রেস আছে, সম্পর্কে জায়গায় স্ট্রেস আছে। তো এরকম তো কিছু স্ট্রেস থাকে যেগুলো তো মানে বললেই তো অনেকদিন মানে চলে যাচ্ছে না আর কি। হ্যাঁ, জি কিন্তু তারপরেও যেটা ইয়ে করা যে আহ, আমি সবচেয়ে বেশি যেটা মনে করি যে ঘুমাতে যাওয়ার আগে টেনশন মুক্ত হয়ে যাওয়া আর কি। এবং ওইটার জন্য ওই যে বললাম না যে হাসির কিছু দেখা আর কি। জি কারণ আমরা আমরা আসলে হাসি না, তো আমরা আমরা তো মানে এখন সোশ্যাল মিডিয়াতেও যেটা হয়েছে যে আমরা সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের ফ্রেন্ডরা সব হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড, আমাদের টেক্সট করা ফ্রেন্ড আর কি। আমাদের আগে যে আমরা একসঙ্গে বসতাম, বন্ধুরা একসঙ্গে দেখতাম, ঘুরতাম, সপ্তাহে একদিন বসতাম, সেগুলি তো আর হচ্ছে না এখন। কাজে একসঙ্গে বসে যে আড্ডা হবে, হাসাহাসি হবে, সেটা তো নাই। তো এই জন্য আহ, মানে হাসিটা হলো একটা বড় স্ট্রেস রিলিজের জায়গা। এবং এই এই হাসিটা আমি বললাম না যে একটা নাম বললাম যে জাস্ট ফর লাভ গ্যাংস, এটা 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা দেখলে মানুষের স্ট্রেস চলে যাবে আর কি। হ্যাঁ, কারণ অদ্ভুত অদ্ভুত সব প্র্যাঙ্ক এখানে করা হয়। আহ, ওগুলি দেখলে হাসি আসবেই আর কি। এবং ওখানে কোনো কথাবার্তা নাই, এমনি দেখলেই বোঝা যাবে। আর আপনাকে অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে আপনার আমাদের কাছে? আমরা প্রফেশনাল হিসাবে একটা কাজ আমরা আসলে অনেক সময় করি না। সেটা হলো যেমন আমি যদি এক্সাম্পল দিই, আমি 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 একটা ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করছি, মানে এনজিও তে কাজ করছি। এনজিও তে কাজ করতে গেলে হয় কি, আমাদের তো বিভিন্ন প্রজেক্ট বেস কাজ করতে হয়েছে। সেই প্রজেক্ট বা প্রোগ্রাম বেস কাজ করতেছে, সেটা কোনো ডোনার হয়তো সাপোর্ট করতে পারে। আমরা আমরা প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে কিন্তু একটা ইনবিল্ট একটা জিনিস থাকে, যে প্রজেক্টের শেষে গিয়ে একটা রিভিউ বা একটা ইভালুয়েশন থাকে। হ্যাঁ, যে আমার কি করার কথা ছিল, কতটুকু অ্যাচিভ করতে পারলাম, কতটুকু পারলাম না, কেন পারলাম না, এই জিনিসগুলো দেখার জন্য। আমি বিশ্বাস করি যে আমরা যারা প্রফেশনাল, সেটা এখন যে ফিল্ডেই প্রফেশনাল, আমি চিকিৎসক হই বা ডেভেলপমেন্ট প্রফেশনাল হই বা ইঞ্জিনিয়ার হই বা শিক্ষক হই বা ব্যাংকার হই বা বিজনেসম্যান হই বা যে যে যেই প্রফেশনেই থাকি না কেন, আহ, আমাদের আসলে প্রত্যেকটা প্রফেশনের উচিত একটা নির্দিষ্ট সময় পর পর, সেটা হতে পারে 3 বছর বা ম্যাক্সিমাম 5 বছর, আমাদের আসলে নিজেদের ক্যারিয়ারটাকে একটু ফিরে দেখা উচিত। হ্যাঁ, যে আমি সে বছরে আমি কি করলাম বা আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারলাম, আমি যে ফিল্ডেই কাজ করি না কেন এই ফিল্ডে আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারলাম।
যেমন আমি যদি বলি একজন একজন শিক্ষক হয়তো বলবে যে আমি তো হাজার হাজার ছাত্র পড়াইলাম, বা একজন চিকিৎসক বলবে আমি হয়তো 10,000 রোগীর চিকিৎসা দিলাম। কিন্তু ওই যে 10,000-এর মধ্যে খুব স্পেসিফিক একটা দুটা রোগী আছে কিনা, যে যে রোগীটা খুবই বেশি ঝামেলা নিয়ে আসছিল, আমার এতটুকু এফোর্টের পরে তার এতটুকু হয়েছে, মানে এরকম কিছু কিছু জিনিস আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে হয় কি যে এইটা একটা বড় স্যাটিসফ্যাকশনের জায়গায় কাজ করে, একটা বড় মোটিভেশনের জায়গায় কাজ করে। আমি যদি আমার নিজের ক্যারিয়ারের দিকে ফিরে তাকাই, আমার এই যে 30 বছরের খুব ছোট ছোট কিন্তু বেশ কিছু জিনিস আছে যেগুলি আমি খুব স্পেসিফিক্যালি বলতে পারি যে এই পরিবর্তনটা আমার কারণে হয়েছে। হ্যাঁ, জাতীয় পর্যায়ে এই পরিবর্তনটা আমার কারণে হয়েছে। 97 সালে জাতীয় প্রতিবন্ধী ফোরাম থেকে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে। আমাদের 35 মিনিট সময় আমরা রিহার্সেল করে গেছি, 35 মিনিটে কি হবে, কি কথা বলা হবে, লিখিত নিয়ে গেছি। এই এটা প্রশ্ন করলে কে উত্তর দিবে, কোনটার প্রশ্ন করলে কে উত্তর দিবে, কি উত্তর দিবে, কি প্রশ্ন হইতে পারে, এই সবই আমরা কিন্তু রিহার্সেল করে গেছি। আমাদের যাওয়ার পরে কি হলো, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলতে বলতে 30 মিনিট সময় বাড়াই দিলেন। এখন এই 25 মিনিট তো আমাদের কোনো প্ল্যান নাই, ওই সময় যে যা মনে হচ্ছে তাই বলে যাচ্ছে। আমার যেটা হচ্ছে যে আমি তখন, এটা হলো 97 সালের কথা, হ্যাঁ, মাত্র আমাদের একটা প্রজেক্ট ছিল ফরিদপুরে, আমি সেখানে দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে নিয়ে কাজ করে আমি সেখান থেকে আসছি। ওখানে শুনে আসছি যে সেই সময় নতুন তখন 2 টাকার নোট বাজারে আসছে, 1 টাকার নোট আর 2 টাকার নোটের সাইজ সমান, যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা ঠকানো হচ্ছে, তারা ঠকে যাচ্ছে। মানুষে 1 টাকার নোট দিয়ে বলে 2 টাকার নোট দিচ্ছে, বাকি সব নোট সাইজ আলাদা, কাজে তারা হাতে নিয়ে বলতে পারে, কিন্তু 1 টাকার 2 টাকার নোট তো আমাদের হয়তো মনে হবে যে 1 টাকা 2 টাকা, এখন এখন তো 1 টাকা 2 টাকা তেমন কিছু না, কিন্তু 97 সালে 1 টাকা 2 টাকার মধ্যে কিন্তু একটা বড় তফাৎ ছিল, বিশেষ করে দরিদ্র মানুষের জন্য একটা বড় ছিল। আমি এই প্রবলেমটা তুলে ধরলাম প্রধানমন্ত্রীর কাছে, উনি শুনলেন, শুনে সাথে সাথেই উনি রিয়েলাইজ করলেন যে এটা একটা বড় ক্রাইসিস। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি আমাকে বলেন, আপনি প্রশ্নটা করছেন, আপনি বলেন সলিউশন কি। আমার তো মাথায় প্রশ্নটা আসছে, আমার তো সলিউশন মাথায় নেই আর কি। আমি সাথে সাথে বললাম যে আমরা যদি মনে করি যে 2 টাকার নোটে বা 1 টাকার নোটে আমরা ব্রেল মার্ক অ্যাড করবো, এটা আসলে ইকোনমিক্যালি ভায়াবল না, কারণ কাগজটার ইকোনমিক ভ্যালু তো আসলে মাত্র 1 টাকা বা 2 টাকা, ওইখানে ব্রেল মার্ক করতে গেলে যে খরচ পড়বে। তো আমি বললাম যে তাহলে আমরা একটা কাজ করি না কেন, যে 1 টাকার যত পুরানো নোট সেন্ট্রাল ব্যাংকে আসবে সেটার এগেনস্টে নতুন নোট না ছেড়ে আমরা যদি শুধুমাত্র কয়েন ছাড়ি, তাহলে কিন্তু এটা একটা সলিউশন হতে পারে। উনি সাথে সাথে সিদ্ধান্ত বললেন যে এটা একটা খুবই ভালো সিদ্ধান্ত, এবং সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে দিলেন যে এটাই মানে থাকবে, 1 টাকার নতুন কোন নোট বাজারে ছাড়া হবে না। এই যে 97 সাল থেকে একটা ইয়ে করা হলো, এই 97 থেকে 2001 পর্যন্ত গভর্নমেন্ট পাওয়ারে ছিল, এই কয়েকটা বছরেই প্রায় প্রায় 3 বছর 3.5 বছর দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য বিশাল একটা উপকার হয়েছে, যে বিশেষ করে দরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য, কারণ 1 টাকার কোনো নতুন নোট বাজারে আসেনি, আস্তে আস্তে 1 টাকার নোট মানে নোটগুলি সব ইয়ে হয়েছে। তো এই যে একটা ছোট্ট একটা পরিবর্তন, কিন্তু এই একটা পরিবর্তনে কিন্তু অনেকগুলি মানুষের একটা বড় কিন্তু তাদের একটা লাইফের একটা বড় ইম্প্যাক্টের জায়গা। এরকম একটা ছোট্ট একটা আরেকটা জায়গার এক্সাম্পল যদি বলি, 2006 সালে ব্রাসেলসে আমরা গেলাম একটা কনফারেন্সে, মানে তখন এই ইউএন কনভেনশন এটা তৈরি হয়েছে, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এটাকে সাপোর্ট দিবে কি দিবে না তারা একটা দোটানার মধ্যে, তারা ওইখানে একটা কনফারেন্স করলো। সেখানে তারা আফ্রিকা থেকে বেশ কিছু মানুষকে নিয়ে গেছে, আমরা বাংলাদেশ থেকে 2 জন, আমরা জোর করে গিয়ে ঢুকছি এখানে, গিয়ে দেখি আমাদের মতন ইন্ডিয়া থেকে আমাদের এক বন্ধু, সেও জোর করে গিয়ে ওখানে ঢুকছে। আমরা 3 জন এশিয়া থেকে আমরা গিয়ে যেটা দেখলাম যে জোর করে মানে বুঝলাম না, মানে ওরা আমরা আমাদেরকে কোনো ইনভাইট করেনি, আমরা বলছি যে এখানে ঢুকবো আর কি। তো ওরা বলছে যে আমরা কিন্তু তোমাদের কোনো স্পন্সরশিপ করবো না, আমরা দরকার নেই, তোমাদের লাঞ্চের জন্য আমরা কোনো টাকা দিব না, দরকার নেই, আমরা নিজেরা লাঞ্চ করবো, মানে এইভাবে আর কি জোর করে ঢুকা আর কি। কারণ ওরা মূলত আফ্রিকা থেকে বেশ কিছু দেশ থেকে কিছু মানুষকে নিয়ে আসছিল। কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত বাংলাদেশের 2 জন আর
ইন্ডিয়ার যে একজন, আমরা তিনজনে কিন্তু পুরা কনফারেন্সটাকে আমরা পুরা ঘুরাই ফেলছি আর কি ওটাকে, এবং আলটিমেটলি 16টা পয়েন্টের একটা আহ, সুপারিশ আসলে, 16টা সুপারিশ, তার মধ্যে 12টা সুপারিশ কিন্তু আমাদের তিনজনের দেওয়া আর কি এখানে। তো তার মধ্যে আমার খুব স্পেসিফিক্যালি একটা ইয়ে ছিল যে, যেমন এই যে ইন্টারন্যাশনাল কনভেনশন, মানে এটা ইউএন এর একটা বড় কনভেনশন, যেটার উপরে ভিত্তি করে আজকে সারা পৃথিবীতে প্রতিবন্ধী মানুষের অধিকারের মূল দলিল যেটা আর কি। জি যে এইখানে বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কোঅপারেশন বলে একটা জিনিস আছে, আর্টিকেল 32, এটা ইন্টারন্যাশনাল কোঅপারেশন করতে হবে আর কি এটা। সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল কোঅপারেশন বলতে মেইনলি যেটা ছিল যে ডেভেলপ দেশগুলি থেকে এই ডেভেলপিং ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন, এটাই ছিল মূল জায়গা। কিন্তু আমি ওখানে গিয়ে করলাম যে শুধু তো তা না, আমাদের এই জায়গাগুলিতে, আমাদের এই এই দেশগুলিতে আমরা খুবই অল্প রিসোর্স নিয়ে খুবই কষ্টের মধ্যে আমরা কিন্তু প্রচুর ইনোভেশন করছি, অনেক কঠিন কঠিন কাজ করে ফেলতেছি। সেই নলেজটা কিন্তু আমরা ট্রান্সফার করতে পারি, এটাও কিন্তু ইন্টারন্যাশনাল কোঅপারেশনের মধ্যে আসতে পারে। এবং এই যে স্বীকৃতি আসলো এই সনদের মধ্যে, এটা কিন্তু আমার কন্ট্রিবিউশন এই পুরা এই সনদের মধ্যে। তো এরকম মিয়ানমার গভর্নমেন্ট তাদের যে ডিসেবিলিটি রোড ম্যাপ, এটা আমার তৈরি করে দেওয়া। তো এরকম কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন। রিসেন্টলি একটা কাজ করছে এদের মধ্যে, সেটা হলো ব্র্যাকের জন্য একটা ডিসেবিলিটি ইনক্লুশন স্ট্র্যাটেজি তৈরি করে দেওয়া। এখন বাংলাদেশে অসংখ্য এনজিও আছে, কিন্তু ব্র্যাকের কথা কেন বলছি, কারণ ব্র্যাক হলো পৃথিবীর লার্জেস্ট এনজিও। আজকে ব্র্যাকের যে কোনো একটা প্রোগ্রামের বেনিফিশিয়ারি হলো মিলিয়নস এ হিসাব করে। তো আজকে ব্র্যাক যদি কমিট করে যে আমার টোটাল বেনিফিশিয়ারির 1% বেনিফিশিয়ারি হবে প্রতিবন্ধী মানুষ, যদি কমিট করে যে আমি 800 প্রতিবন্ধী মানুষকে এমপ্লয় করব, মানে এগুলি কিন্তু বিশাল কমিটমেন্ট। মানে আমরা 400 এনজিও মিলে যা করতে পারবো না, ব্র্যাক একাই কিন্তু সেটা করতে পারে। তো এইগুলি হলো মানে যেটা বললাম যে ফিরে দেখার মানে এই এরকম কিছু জিনিস যখন আমরা দেখি, এগুলি নিজেকে আরো মোটিভেট করে যে আমি আমি এই জায়গায় কন্ট্রিবিউট করলাম, এটা 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 করে আসছি। এরকম কিন্তু বলার মতন আরো অনেক কিছু জিনিস আছে আমার। হ্যাঁ, আমি জাস্ট কয়েকটা জাস্ট এক্সাম্পল দিলাম আর কি। আচ্ছা নাফিস ভাই, আপনি শুরুতে একটা বলেছিলেন যে ভবিষ্যতে বাংলাদেশের যে রোড ম্যাপ 2000 সালে কি হচ্ছে, 2100 সালে কি হচ্ছে, ওটা রোড হ্যাঁ, ম্যাপ কত দূর পর্যন্ত দেখা হচ্ছে, কত বছর পর্যন্ত না না, পরিকল্পনা? এখানে এখানে বাংলাদেশে এখন এখন কয়েকটা ইয়ে আছে। একটা ছিল 21 সাল পর্যন্ত, একটা ছিল এটা যখন আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় আসলো তখন তাদের একটা ইয়ে ছিল যে আহ, এটা আসলে আওয়ামী লীগের কথা আমি যদি না বলে, আমি যদি বলি যে সিভিল সোসাইটি থেকে একটা জিনিস তৈরি করা হচ্ছিল যে 2021 সাল, কারণ 2021 সাল হবে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর। তো এই এই 21 সালে বাংলাদেশ কেমন দেখতে চাই, এটার জন্য কিন্তু একটা স্বপ্নকল্প 2021 বলে একটা জিনিস তৈরি করা হচ্ছিল সিভিল সোসাইটির পক্ষ থেকে। আওয়ামী লীগ সেটাকেই কিন্তু অ্যাকসেপ্ট করে নিল, যে নিয়ে তারা তাদের মতন পলিটিক্যালি কিছু জিনিস আবার ঢুকে তাদের জন্য একটা ইয়ে তৈরি করলো। এটা ছিল তাদের ইলেকশন ম্যানিফেস্টো, এবং সেটা ছিল যে 2021 সাল। এইটা থাকতে থাকতেই কিন্তু তারা বলছে যে 41 সালের মধ্যে আমরা আমরা একটা ডেভেলপড কান্ট্রি হব। এখন বলছে বা স্মার্ট বাংলাদেশ হব। তো সেটার জন্য কিন্তু একটা ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক আছে, যে একটা বিশাল ডকুমেন্ট আছে যে আমরা কি কি করতে চাই, স্ট্র্যাটেজিক কিছু ডিরেকশন আছে। জি একই সঙ্গে কিন্তু আমার একটা ইয়ে আছে যে 2100 সালে কিরকম বাংলাদেশ দেখতে চাই, মানে এটা কিন্তু একটা বিশাল অনেক লম্বা প্ল্যান যে 2100 সাল নাগাদ বাংলাদেশ কিরকম হতে চায়, সেটার জন্য কিন্তু এরকমই আছে। তো এই এই ফ্রেমওয়ার্ক গুলির মধ্যে ডিসেবিলিটিকে নিয়ে যাওয়া, এগুলি কিন্তু আমরা কাজ করছি। আহ, এখন এখন বাংলাদেশে এই যে 5 বছর পর পর প্ল্যান হয়, এখন 8 5 ইয়ার প্ল্যান চলছে এখন। তাহলে এই 8 5 ইয়ার প্ল্যানে যাওয়ার আগ মুহূর্তে একটা রিভিউ করা হলো 7 5 এর প্ল্যানে কি অবস্থা ছিল, সেই রিভিউটা কিন্তু আমার করা, প্ল্যানিং মিনিস্ট্রির জন্য এটা আমার করা। এবং সেখান থেকে আমার যে সাজেশন ছিল বা রেকমেন্ডেশন ছিল, সেখান থেকে মাত্র 4টা রেকমেন্ডেশনকে তারা তুলে নিয়ে এসে এখন এখানে ইয়ে করা হয়েছে। আমার অনেকগুলি রেকমেন্ডেশন ছিল, তার মধ্যে মাত্র 4টা জিনিসকে অ্যাড্রেস করা হয়েছে।
তো তারপরেও অ্যাটলিস্ট 4টা জিনিস তো আসছে এখানে এই প্ল্যানের মধ্যে। তো এরকম আর কি, যে যেটা বলছিলাম যে অনেক কিছু করার আছে। এখন একটা আইন যেহেতু আছে, এই আইনের জন্য একটা অ্যাকশন প্ল্যান করা হয়েছে। 35টা মিনিস্ট্রির জন্য কাজ বের করা হয়েছে। প্রতিবন্ধী মানুষের জন্য এক একটা মিনিস্ট্রি কি কাজ করতে পারবে, প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন মিনিস্ট্রি করবে, এডুকেশন মিনিস্ট্রি কি করবে, ইউথ মিনিস্ট্রি, স্পোর্টস মিনিস্ট্রি, উমেন অ্যান্ড চাইল্ড অ্যাফেয়ার্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট, লোকাল গভর্নমেন্ট, হেলথ, মানে এরকম যে বিভিন্ন ইয়ে আছে, এই এক একটা মিনিস্ট্রি তারা তারা কিভাবে কন্ট্রিবিউট করবে বা তারা কিভাবে প্রতিবন্ধী মানুষকে ইনক্লুড করবে, এই সবগুলি কিন্তু ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের পার্ট। তো সেই প্ল্যানটাকে বাস্তবায়ন করা, এটা একটা, এই বাস্তবায়ন করতে গেলে এটার জন্য একটা মুভমেন্টকে নিয়ে যাওয়া, এগুলি হলো সামনে ইন্টারেস্টিং কাজ আর কি, চ্যালেঞ্জিং কিন্তু ইন্টারেস্টিং কাজ। কিন্তু এখন ফ্রেমওয়ার্কটা হয়ে গেছে, কাজে এখন এখন দেখলি কঠিন পার্টটা করে আসছি, এখন হলো এগুলি বাস্তবায়নের আন্দোলন করা। আর কিছু অ্যাড করতে চান? আমি সবসময় একটা জিনিস, একটা কথা বিশ্বাস করি। আমার বহু আগে মহাত্মা গান্ধীর একটা কোট আমি সবসময় খুব ইয়ে করি, ফলো করি। সেটা হলো, বি দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট টু সি ইন দিস ওয়ার্ল্ড। যে আমরা পৃথিবীতে, আমার বিশ্বে বা আমার আমার আশেপাশে আমি যে পরিবর্তনটা দেখতে চাই, আমি যেন সেই পরিবর্তনটা হই আর কি। হ্যাঁ, মানে আমি নিজেই যেন পরিবর্তন, আমি মানুষের মধ্যে যে পরিবর্তনটা দেখতে চাই, আমি নিজে যদি সেই সেই পরিবর্তনের জায়গায় আমি নিজে যদি ইয়ে না হই, তাহলে তো মানুষকে বলে লাভ নেই। আমরা আঙ্গুল দিয়ে মানুষকে দায়িত্ব দেখাই যে কাজটা তোমার, কিন্তু যখন আঙ্গুল দিয়ে যখন দেখাই, 2টা আঙ্গুল থাকে ওই মানুষটার দিকে, বাকি 3টা আঙ্গুল থাকে নিজের দিকে। এই কথাটা আমরা অনেক সময় ভুলে যাই আর কি। আমার নিজেরও একটা দায়িত্ব আছে, আমার নিজেকেও পরিবর্তন করতে হবে, আমার নিজেকে একটা দায়িত্ব, মানে কাজ করতে হবে। সেটা আমরা আসলে, আমরা সবাই মানুষের ভুল ধরতে খুব ওস্তাদ, কিন্তু নিজের কাজটা আমরা আসলে করি না। এই জিনিসটা, এই এই সেন্টেন্সটা আমাকে, বা এই 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 কথাটা, কোটটা গান্ধীর আমাকে সবসময় খুব, সেটাই চেষ্টা করি। থ্যাংক ইউ নাফিস ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য এবং এত রাতে আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।